আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখানে আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, অষ্টম শ্রেণীর গণিত, দশমতম অধ্যায়, এটা সর্বশেষ অধ্যায়। তো এই অধ্যায়টি করে আমরা বেশ কিছু জানতে পারবো। এই অধ্যায়ের অভিজ্ঞতা আমরা কি কি শিখতে পারবো সেগুলো দেখো, এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। উপাত্ত প্রক্রিয়াকরণ, তথ্যপত্র উপস্থাপন করতে পারবো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো, অজীব রেখা অঙ্কন করতে পারবো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এটাও আমরা করতে পারবো। তো আমরা চ্যাপ্টারটি শেষ করার এইগুলো শিখতে পারবো চ্যাপ্টারটি শেষ পর্যন্ত করে। তো ক্লাসগুলো আজকে চ্যাপ্টারটি পুরোটাই শেষ করা সম্ভব হবে না, ক্লাসগুলো আমি প্লে লিস্টে দিয়ে রাখবো। পরবর্তী ক্লাসগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যেন প্রতিটি ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও নোটিফিকেশনের মাধ্যমে। তো দেখো, এখানে আমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নিই চ্যাপ্টারটি সম্পর্কে কিছু জ্ঞান আমরা সপ্তম শ্রেণীতে নিয়েছি। এখানে লেখা আছে দেখো, আগের শ্রেণীতে আমরা তথ্যপত্রের মৌলিক ধারণা লাভ করেছি। তো আমরা আগের শ্রেণীতে মৌলিক ধারণা পেলেও হয়তো সবার খেয়াল নেই। আমি ক্লাসটি আরেকটু সহজ করার জন্য সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। সকলে খেয়াল করো, তথ্য হলো কোনো বিষয় সম্পর্কে উত্থাপিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর। মানে কোনো একটা বিষয় সম্পর্কে উত্থাপিত প্রশ্ন, যেমন তোমার পরিবারে লোক সংখ্যা কয়জন, তোমার পরিবারে তোমার বাগানের গাছগুলোর অবস্থা কেমন, তোমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওজন কেমন, তাদের স্বাস্থ্যের অবস্থা কেমন, এগুলো প্রশ্নের উত্তর বিষয়টি সম্পর্কিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। মানে তুমি এগুলো সম্পর্কে প্রশ্ন করে তথ্য পাইলে তোমার সেই জ্ঞানটা সম্পর্কিত আরো সমৃদ্ধ হবে। যেমন তুমি তথ্যের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার বিদ্যালয়ের কতজন শিক্ষার্থী আছে, তাদের উচ্চতা কেমন, এগুলো তুমি তথ্যের মাধ্যমে জানতে পারবে। তাদের উচ্চতা কেমন, তাদের ওজন কেমন, তোমার বিদ্যালয় শ্রেণী শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কেমন, তোমার বাগানের গাছগুলো কেমন, তোমার পরিবারের সদস্যদের ভিতরে কর্মক্ষম লোকের সংখ্যা কতজন, এগুলো সবকিছু তথ্য। তাহলে আশা করি সবাই তথ্য বুঝতে পারছো। এবার আমরা উপাত্ত সম্পর্কে জানবো। উপাত্ত কাকে বলে? তো সহজ কথায় বলি, সংখ্যা ভিত্তিক তথ্যকে উপাত্ত বলে। যখন আমরা তথ্যকে সংখ্যা দ্বারা প্রকাশ করি, যেমন আমরা যদি বলি একজন ছাত্র সে কয়েকটি নাম্বার 20 সাবজেক্টে নাম্বার পেয়েছে। সে গণিতে পেয়েছে 95, ইংরাজিতে পেয়েছে 85, বাংলায় পেয়েছে 75, বিজ্ঞানে পেয়েছে 60, ইসলাম শিক্ষায় পেয়েছে 65, এবং এটা পেয়েছে সে ইসলাম শিক্ষায় পেয়েছে এটা পেয়েছে ইতিহাসে। তো এই নাম্বারগুলো সে পেয়েছে। অর্থাৎ দেখো, আমরা এই তথ্যগুলোকে কিন্তু সংখ্যা দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ সে গণিতে কত পেয়েছে এই তথ্যটাকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি 95, ইংরেজিতে কত পেয়েছে সেটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি 85, সে বাংলায় কত পেয়েছে এটা সংখ্যা দ্বারা প্রকাশ করছি 75, সে বিজ্ঞানে কত পেয়েছে এটা সংখ্যা দ্বারা প্রকাশ করছে 60। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের তথ্যকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ সে কত নাম্বার পেলো। তো এখানে 95 হলো উপাত্ত, 85 হলো উপাত্ত। তথ্যকে যখন সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে তখন সেটা উপাত্ত। 75 উপাত্ত, এগুলো সব উপাত্ত। এখন আমরা এগুলো সবগুলো একসাথে কিন্তু উপাত্ত বলবো না, সবগুলোকে একসাথে পরিসংখ্যান বলা হয়। এই 6টা বিষয়ে যে নাম্বারগুলো পেয়েছে এগুলো সব একসাথে করলে হবে পরিসংখ্যান। কিন্তু এক একটা, যেমন গণিতে পেয়েছে 95, এটা হলো উপাত্ত, কিন্তু সবগুলো যখন আমরা একসাথে বলবো তখন সেটা হবে পরিসংখ্যান। যেমন এখানে যে দেখো, এগুলো সব কিন্তু পরিসংখ্যান আকারে লেখা হয়েছে। 100 জন শিক্ষার্থীর এক মাসে উপস্থিত সংখ্যা। তো আমরা যদি এক এক করে বলতে যাই যে উপস্থিত সংখ্যা 18, এটা হলো একটা উপাত্ত, কিন্তু সবগুলো হলো পরিসংখ্যান। আর তথ্য কি, যেটা আমরা পেয়ে থাকি কোনো বিষয় সম্পর্কে জানার জন্য। তো আমি সংক্ষেপেই বললাম। তো দেখো, এখানে বিষয়বস্তু দিছে আমাদের কিছু, এগুলো রিডিং গুলো তোমরা পড়ে নেবে, অতটা গুরুত্বপূর্ণ নয়, এজন্য আমি পড়ছি না। বিদ্যালয় 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র, এটা তোমরা তথ্য যাচাই করে নেবে। 8ম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র কেমন, তাদের উপস্থিতির সংখ্যা কেমন, শ্রেণী ও বয়স অনুযায়ী আমাদের স্বাস্থ্যের অবস্থা, বর্তমান হালচাল, এটাও আমাদের তথ্যের মাধ্যমে জেনে নিতে হবে। তোমরা ক্লাসে নোট খাতা নিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তথ্যগুলো। আমাদের পরিবারে কর্মক্ষম লোক সংখ্যার বর্তমান চালচিত্র, আমাদের বাগানের গাছপালা, স্বাভাবিক বৃদ্ধির খুঁটিনাটি, এগুলো শিক্ষক যখন তোমাকে কাজ দেবে তখন তুমি এগুলো নিজে যাচাই বাছাই করে তথ্যগুলো শিক্ষকের কাছে উপস্থাপন করবে।
তোমরা খেয়াল করে দেখবে যে এই তালিকার প্রতিটি বিষয়বস্তু সম্পর্কে তথ্যগুলো যদি সঠিকভাবে জানা যায় তাহলে ওই বিষয়বস্তু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মানে তথ্য জানলে আমরা কোনো বিষয় সম্পর্কে সহজেই সিদ্ধান্ত নিতে পারি। তো আমরা এগুলো না পড়ে দেখো নিচে বলছি উপাত্ত সংগ্রহে নির্দেশনা দেওয়া হয়েছে, কয়েকটি কাজ দেওয়া হয়েছে। তোমরা কয়েকজন শিক্ষার্থী মিলে একটা দল গঠন করবা। মনে করো যে 4 জন শিক্ষার্থী মিলে একটা দল গঠন করছো, তো তোমাদের দলটার নাম দিলে শাপলা। অপর শ্রেণী, একটা শ্রেণীতে তো অনেকেই থাকে, অপর শ্রেণীতে মানে আর 4 জন মিলে একটা দল গঠন করছে, তাদের দলের নাম হলো পলাশ। এবং আরো 4 জন মিলে কি 5 জন মিলে টগর, গোলাপ, শিউলি, ডালিয়া, এভাবে তোমাদের দলের একটা করে নাম দিবে। এটা শিক্ষকেরই কাজ, শিক্ষক এগুলো ঠিক করে দেবে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীর গত এক মাসের উপস্থিতির উপাত্ত সংগ্রহ করি। মানে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী গত এক মাসে উপস্থিতির তথ্য সংগ্রহ করি। এগুলো কিভাবে সংগ্রহ করবা? তারা উপস্থিত কত ছিল, তোমাদের হাজিরা খাতা থাকে, এগুলো টিচারের কাছ থেকে নিয়ে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো। তো তোমাদের যেরকম কাজ দেবে তোমরা সেটাই করবা। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী গত এক মাসের উপস্থিতির উপাত্ত সংগ্রহ করি। সপ্তম শ্রেণীর পলাশ দল। এরপরে টগর। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী গত এক মাসের উপস্থিতির সংখ্যা। গোলাপ দল বলছে কি অষ্টম শ্রেণীর উচ্চতা এবং ওজন কেজিতে মাপি এবং রেকর্ড করি। শিউলি। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের লোক সংখ্যা ও বয়সের উপাত্ত। ডালিয়া বাগানের গাছগুলোর উচ্চতা ও পাতার দৈর্ঘ্য মাপি এবং রেকর্ড করি। এগুলো সব কিন্তু তথ্য, এই তথ্যগুলো সব আমাদের সংগ্রহ করতে হবে। তো টিচার মনে করো তোমার একটা দল দেবে, দলের কাজ দেবে, তোমরা সেই অনুযায়ী করবে, সেগুলো সংগ্রহ করবে। যেমন অষ্টম শ্রেণীর সকলের উচ্চতা ও ওজন কেজিতে মাপি এবং রেকর্ড করি। মানে অষ্টম শ্রেণীর এই তথ্যগুলো তোমরা একটা ওজন মাপার মেশিন নিয়ে আসতে পারো, ওজন ফিতা নিয়ে আসতে পারো, এনে প্রত্যেকের ওজন মাপবে এবং উচ্চতা নেবে, নেওয়ার পরে সেগুলো খাতায় লিখে রাখবে নাম আকারে। এগুলো টিচারই তোমাদের করাবে। তো দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া হয়েছে। এর আগে আমরা একটু উপরে থেকে পড়ি। উপাত্ত সংগ্রহের জন্য শিক্ষক যে সময় নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে প্রথম দলে বসে পরিকল্পনা করবে এবং নিজের মধ্যে কাজ ভাগ করে নেবে। তোমাদের দলের তথ্য সংগ্রহের ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো খেয়াল করেছো তা লিখে রাখো এবং দলের অন্যদের সঙ্গে আলোচনা করো। দলের পরিকল্পনা অন্যদের সামনে উপস্থাপনের সময় অন্যদের মতামত খাতায় লিখে রাখো এবং প্রয়োজনে পরিকল্পনা পরিমার্জন করো। অর্থাৎ তোমাদের যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেটা পরিমার্জন করে আবার সঠিকভাবে লিখতে পারো। তো এখানে একটা ছক দেওয়া হয়েছে, বলছে তথ্য সংগ্রহের বিষয়। তোমাদের যে বিষয় দেবে সেই বিষয়টা এখানে লিখতে হবে। তথ্য সংগ্রহের জন্য সম্ভাব্য উৎসের নাম। উৎস মানে কি, যেখান থেকে তুমি তথ্যটা পেয়েছো সেটাই হলো উৎস। উৎসের ধরন, কোন উৎসটি সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেছো এবং কেন। তো এটা আমি দেখাচ্ছি, এটা আমি ছকের মাধ্যমে লিখে রেখেছি। তথ্য সংগ্রহের বিষয়, তো এখানে যেহেতু অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে আমি একটা বিষয় এখানে নিয়েছি। এই অনুরূপভাবে তোমরা যার যে বিষয়টা দেবে বা যে বিষয়টা নিয়ে করবে অনুরূপভাবে তোমরা করতে পারো। তো তথ্য সংগ্রহের বিষয় এখানে বলছে, তথ্য সংগ্রহের বিষয় আমি বিষয় নিয়েছি অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীর উচ্চতা ও ওজনের তথ্য। এটা দেশে যেন কোন দলের, হ্যাঁ এটা দেশে হলো গোলাপ দলের। গোলাপ অষ্টম শ্রেণীর উচ্চতা এবং ওজন, এটা গোলাপ দলের। এখানে বলছে তথ্য সংগ্রহের জন্য সম্ভাব্য উৎসের নাম। নিজে, এখানে তথ্য উৎস কোথা থেকে পেয়েছো তুমি, নিজে উপস্থিত থেকে দড়ি ফিতা ও ওজন মাপার মেশিনে মেপে তুমি নিজে পেয়েছো এগুলো। তাহলে যখন আমরা দুইটা তথ্য সংগ্রহের মাধ্যম হলো দুইটা, একটা হলো প্রাথমিক আর একটা হলো মাধ্যমিক। যখন তুমি নিজে সরাসরি কোনো জায়গায় উপস্থিত থেকে নিজে তথ্যটা পাও তখন সেটা প্রাথমিক, আর যখন অন্যর মাধ্যমে অন্যর কাছ থেকে শুনে বা তুমি তথ্য পাও সেটা হলো মাধ্যমিক উৎস, অর্থাৎ কারোর মাধ্যমে পেয়ে থাকো। এই দুইটা পদ্ধতি। তো যেহেতু তুমি নিজে উপস্থিত থেকে দড়ি ফিতা দিয়ে ওজন মাপার মেশিন দিয়ে মেপে নিয়েছো, এটা হলো প্রাথমিক উৎস। তাদের কাছ থেকে শুনে, অর্থাৎ তাদের কাছে শুনেছো তাদের ওজন কত ছিল, এগুলো করছো, এটা হলো মাধ্যমিক উৎস। পূর্বে বিদ্যালয়ে করা জরিপ দেখে, এটাও মাধ্যমিক উৎস। এখানে তিনটা লিখতে হবে বিষয় না, তোমরা দুইটাও লিখতে পারো। এবং পরবর্তী ছকে বলছে দেখো উৎসের ধরন। উৎসের ধরন কিন্তু আমরা এখানে লিখে রেখেছি কোনটা কোন উৎস, এটা হলো প্রাথমিক, তারপর এটা মাধ্যমিক। পূর্বের বিদ্যালয় জরিপ দেখছে, এটাও অন্য কেউ করে রেখেছিল, এটাও মাধ্যমিক উৎস। বলছে কোন উৎসটি সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেছে এবং কেন।
মানে এখান থেকে কোন উৎসটি সবচেয়ে নির্ভরযোগ্য। তো এখান থেকে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো প্রাথমিক উৎস, কারণ এখানে তুমি নিজে উপস্থিত থেকে সেটা সংগ্রহ করছো। আমার কাছে প্রাথমিক উৎস সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়, কারণ এখানে নিজে উপস্থিত থেকে যাচাই বাছাই করে তথ্য নেওয়া হয়। এটুকু লিখে দিলে যথেষ্ট। এভাবেই আমরা তথ্য সংগ্রহ করি। তো দেখো, তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণ করতে হবে কেন? তথ্য উপাত্ত সংগ্রহ পরবর্তী কাজ হলো প্রক্রিয়াকরণ, কিন্তু তথ্য সংগ্রহ করার পরপরই আমরা তথ্য প্রক্রিয়া কাজ শুরু করতে পারি না, কারণ সংগ্রহিত তথ্যকে সাজিয়ে না নিলে সঠিকভাবে তথ্য প্রক্রিয়াকরণ সম্ভব নয়। তোমরা নিশ্চয় মনে আছে পূর্বের শ্রেণীতে তোমরা উপাত্ত শ্রেণীবদ্ধকরণের কাজ করেছো। তো এখানে একটা দলগত কাজ দিয়েছে, প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্তগুলোকে সারণীভুক্ত করে বিন্যস্ত করো। তো এটা আমরা এই কাজটা আর অপর পৃষ্ঠা যেটা দিয়েছে, দুইটা কাজ সেম, একই কাজ। তোমাদের এটা বুঝিয়ে দিলে তোমরা এটা করতে পারবে খুবই সহজে। দেখো, উপাত্ত শ্রেণীবদ্ধকরণ মানে উপাত্তকে কিভাবে আমরা শ্রেণীবদ্ধকরণ করব সেটা নিয়মগুলো এখানে দেওয়া আছে। তো আমি এগুলো পড়ছি না, সরাসরি আমি অঙ্কটা চলে যাচ্ছি। এখানে দেখো বলছে বিন্যস্ত এবং অবিন্যস্ত কি, এটা আমরা একটু বুঝি। বিন্যস্ত মানে যেগুলো মানের ক্রম অনুযায়ী সাজানো থাকে, আর অবিন্যস্ত মানে কি, যেগুলোকে এলোমেলো ভাবে সাজানো থাকে। যেমন দেখো এখানে লেখা হয়েছে 18, 14, 8, 16, এগুলো কিন্তু অবিন্যস্ত ভাবে লেখা হয়েছে, কারণ এখানে সংখ্যার দেখো কোনো ক্রম ব্যবহার করা হয়নি, অবিন্যস্ত ভাবে লেখা হয়েছে। এটা হলো অবিন্যস্ত, এবং বিন্যস্ত হলো যেটা সংখ্যার ক্রম অনুযায়ী লেখা হয়। তো আমরা যখন উপাত্ত থেকে সরাসরি সারণীভুক্ত করব, তখন আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটা হলো পরিসর এবং দ্বিতীয়টা হলো শ্রেণী সংখ্যা। দুইটা বিষয় আমাদের মুখস্থ রাখতে হবে। পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার সাথে 1 যোগ করতে হবে। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। শ্রেণী সংখ্যা হলো পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান। এই দুইটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন উপাত্ত থেকে সরাসরি সারণীতে চলে যাব, তখন আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে আমরা পরিসর নির্ণয় করব এবং পরবর্তীতে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। এই দুইটা নির্ণয় করে আমরা এরপরে ছকে চলে যাব। তো দেখো, এখান থেকে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসর নির্ণয় করতে হলে আমাদের প্রথমে লাগবে হলো সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা, এখানে সর্বোচ্চ সংখ্যা কিভাবে খুঁজবে? মনে করো তোমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে সর্বোচ্চ হলো 18। এবার তুমি খুঁজবে যে 18 থেকে বড় আর আছে কিনা। এখানে 18 থেকে বড় এখানে 18 থেকে বড় সংখ্যা এভাবে খুঁজবে। এই যে দেখো, 18 থেকে বড় সংখ্যা আছে 19। এবার দেখবে যে 19 থেকে বড় সংখ্যা আর পাওয়া যাচ্ছে কিনা। 19 থেকে বড় সংখ্যা নো, এখান থেকে 19 থেকে বড় সংখ্যা আর পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 19 এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজবা। এখানে সর্বনিম্ন সংখ্যা 8 আমরা দেখতে পাচ্ছি। 8 এখানে খুঁজবা যে 8 এর থেকে ছোট সংখ্যা আর আছে কিনা। তো সম্ভবত এখানে 8 এর থেকে ছোট সংখ্যা দেখা যাচ্ছে না। 8 এখানে সর্বনিম্ন সংখ্যা হলো 8। তো এগুলো আন্দাজে বসাই দেবে না, এগুলো তোমরা দেখে শুনে ভালোভাবে বসাবে। তো এখানে সর্বনিম্ন সংখ্যা আমরা পেলাম 8। এখন আমরা পরিসর সমান পরিসরটা নির্ণয় করব। প্রথমে পরিসর নির্ণয় করে নিবা। পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয় করতে হলে আমাদের সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বাদ দিয়ে তার সাথে 1 যোগ করতে হবে। তো আমরা যদি 19 থেকে 8 বাদ দিই, তার সাথে 1 যোগ করি, 19 থেকে 8 চলে গেলে থাকে হলো 11। 11-এর সাথে 1 যোগ করলে হবে 12। এরপরে আমরা প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, এরপরে নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো পরিসরটা তোমরা প্রশ্নেই পেয়ে যাবা। পরিসরটা নির্ণয় করে নিবা, এটা পেয়ে যাচ্ছ। এখানে দেখো, আমরা পরিসরের মান কিন্তু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গিয়ে নিয়ে আসছি। সুতরাং প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, এরপরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে আসবো। আমরা শ্রেণী ব্যবধান 2 ধরি। শ্রেণী ব্যবধানটা দেখো, এখানে শ্রেণী ব্যবধানটা হবে 8 থেকে 10, তাহলে 9, 10। এখানে শ্রেণী ব্যবধান হলো 2।
তো আমরা শ্রেণী ব্যবধান দেব হলো 2। তো এই দুইটা ভাগ করলে আমরা উত্তর পাবো হলো 6। তাহলে আমরা শ্রেণী সংখ্যা পাইছি কয়টা? 6টা। তো তোমরা শ্রেণী সংখ্যা যেটাই পাবে তার থেকে 2টা ঘর বেশি নেবে, কারণ প্রথম ঘর শেষের ঘরে তোমাদের সেটা মোট যোগ করে দিতে হবে এবং প্রথম ঘরে তোমাদের যে বিষয়গুলো লিখতে হবে। এজন্য প্রথমে একটা এবং শেষে একটা ঘর বেশি নেবে। 6টা পাইছি, এজন্য আমরা 8টা ঘর কাটছি। 1 2 3 4 5 6 7 8। সবসময় 2টা শ্রেণী সংখ্যা যা হবে তাছাড়া 2টা ঘর বেশি নেবে। তো প্রথম ঘরে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। দ্বিতীয় ঘরে লিখতে হবে ট্যালি চিহ্ন, এরপরে গণসংখ্যা। সারণী তৈরির জন্য তোমরা সবসময় খেয়াল রাখবে যে 3টা ঘর হবে, প্রথম ঘরে শ্রেণী ব্যাপ্তি, তারপরে ট্যালি চিহ্ন, এরপরে গণসংখ্যা। এগুলো তোমরা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী করে আসছো, সুতরাং নতুন কিছু নাই তোমাদের কাছে এটা। তো আমরা এখানে সর্বনিম্ন সংখ্যা ধরছিলাম কত? সর্বনিম্ন সংখ্যা হলো 8। সর্বনিম্ন সংখ্যা 8, এখান থেকে আমরা 2 ঘর যাচ্ছি, তাহলে 10। এবং আমরা এরপরে আবার 10 থেকে যাচ্ছি হলো 2 ঘর 12, 12 থেকে যাচ্ছি হলো 2 ঘর 14, 14 থেকে যাচ্ছি হলো 2 ঘর 14 16, 16 থেকে যাচ্ছি 2 ঘর 18, 18 থেকে যাচ্ছি 2 ঘর 20। তো এটাই ছিল। তো দেখো এখানে খেয়াল করে, এখানে একটি নতুন একটা বিষয় আছে, সেটা হলো নতুন বিষয়টা হলো এখানে শ্রেণী ব্যাপ্তি আমরা 2 ভাবে ধরতে পারি, একটা হলো অবিচ্ছিন্ন আর একটা হলো বিচ্ছিন্ন। তো এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ এখানে দেখো আমাদের 8 থেকে শ্রেণী শুরু হয়েছে এবং 10-এ গিয়ে শেষ হয়েছে। তো পরবর্তীতে আমরা আবার 10 থেকে শুরু করে আমরা 12তে দিচ্ছি। এরপরে আমরা 12 থেকে শুরু, এখানে যে 12 থেকে শেষ হয়েছিল এখান থেকে আবার 12 থেকে শুরু হয়েছে। তো এইটা যদি আমরা এইভাবে লিখি 8 থেকে 10 এবং পরেরটা যদি 11 থেকে 12 হয় এরকম, এরপরটা যদি 13 থেকে 14 এরকমটা আমরা যদি দিই, তাহলে এটা হবে বিচ্ছিন্ন। এটা হলো বিচ্ছিন্ন, এটা আছে অবিচ্ছিন্ন। অর্থাৎ আমরা এখানে যেটা থেকে শেষ হয়েছে সেইটা থেকে আবার শুরু করছি, এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, এটা হলো অবিচ্ছিন্ন। আর যখন আমরা যেটা থেকে শেষ হয়েছে তার এখানে যদি আমরা 11 দিয়ে শুরু করতাম সেটা হতো বিচ্ছিন্ন। তো এটা যা করছি আমরা সেটা হলো, এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর বিচ্ছিন্ন কোনটা হবে? বিচ্ছিন্ন হলো যখন এখানে 10-এ শেষ হয়েছে, এখানে আর এক বেশি করে আমরা শুরু করছি, তখন সেটা হবে বিচ্ছিন্ন। এবার এখানে ট্যালি চিহ্ন, তো ট্যালি চিহ্ন তোমরা কিভাবে দেবে খেয়াল করো, এখানে 18 থেকে শুরু হচ্ছে, প্রথমে হলো 18। তো 18-র ঘর আমরা পাচ্ছি কই? এটা হলো 18-র ঘর, যেখান থেকে শুরু হবে সেইখানে তোমরা দেবে, গণসংখ্যা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে দেবে। এরপরে হলো 14, 14-র ঘর আমরা পাচ্ছি কই? এটা হলো 14। এরপরে হলো 8, 8-এর ঘর আমরা পাচ্ছি হলো, এটা হলো 8। এরপরে পাচ্ছি 16, 16, এটা হলো 16-র ঘর। এরপরে পাচ্ছি হলো 9, 9, এটা কই? এখানে পাচ্ছি আমরা 9। তো দেখো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে এজন্য আমি এগুলো নিজেই করে রাখছি, তোমরা এভাবে করবে, একটা একটা করে ধরবে, কেটে দেবে আর এখানে একটা দাগ দেবে। তো গণসংখ্যা এখানে আমরা পাচ্ছি হলো 5 আর 1-এ 6, এখানে পাচ্ছি হলো 5 10 15 16, পরেরটা পাচ্ছি আমরা 5 10 15 20 24, এরপরটা পাচ্ছি হলো 5 10 20, এরপরে 30 34, এরপরে পাচ্ছি হলো 12, তারপরে পাচ্ছি হলো 8। এগুলো সব মোট করবা, এগুলো সব মোট করলে আমরা কত পাচ্ছি? মোট করলে এগুলো সব মোট করলে 100। তো এভাবে আমরা সারণী তৈরি করব, এভাবে আমরা অবিন্যস্ত থেকে বিন্যস্ত সারণী তৈরি করব। পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে যা করছি সেটাই দেওয়া আছে। দলগত কাজের আত্মপ্রতিফলন। দলের প্রতিটি কাজের জন্য এ পর্যন্ত যে কাজগুলো করেছো পাশে তার একটি তালিকা দেওয়া আছে। কাজটি ক্রম অনুসারে সাজাও।
কোন কাজটি করতে তোমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করছে? এই যে এখানে কাজ দেওয়া আছে এটা ক্রম অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ এলোমেলো করে দেওয়া আছে। বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে তা দলের মাধ্যমে আলোচনা করো। এখানে বলছে উপাত্ত শ্রেণীবদ্ধকরণ, উপাত্ত সংগ্রহ, উপাত্ত বিন্যস্তকরণ, উৎসে নির্ভরযোগ্যতা যাচাই কি? তো এগুলো আমাদের ক্রম অনুযায়ী লিখতে হবে। ক্রম অনুযায়ী প্রথমে আমরা কি করব, প্রথমে উৎসটা নিয়ে উৎস নির্বাচন করব। এটা হবে প্রথম উৎস নির্বাচন, এটা আমরা প্রথমে করব। এরপরে উৎসে নির্ভরযোগ্যতা আমাদের যাচাই করতে হবে, এটা হলো 2 নাম্বার। প্রথমে উৎসটা নির্বাচন করব, এরপরে উৎস নির্ভরযোগ্যতা যাচাই করব যে উৎসটা আমরা সঠিক উৎস থেকে নিচ্ছে কিনা। এরপরে উপাত্ত সংগ্রহ করতে হবে, অর্থাৎ সেই উৎস থেকে আমরা উপাত্তগুলো সংগ্রহ করব। এরপর উপাত্তগুলো সংগ্রহ করার পরে উপাত্তগুলো যেহেতু অবিন্যস্ত থাকবে সেগুলো সারণীভুক্ত করে বিন্যস্ত করতে হবে। এবং 5 নম্বরে সেগুলোর পরিসর নির্ণয় করতে হবে। 6 নম্বরে শ্রেণী ব্যবধান, এটা নির্ণয় করবা, তার শ্রেণী ব্যবধান। এবং 7 নম্বরে উপাত্তগুলো শ্রেণীবদ্ধ করবে, এটা সর্বশেষ। তো এখানে এগুলো তোমরা সাজাই লিখে দিবে, একটা খাতায় লিখলে খুবই ভালো হয়। আমি এগুলো লিখে রেখেছি, তোমরা খাতায় এগুলো লিখে রাখবে। এবং কোনটা করতে তোমার সবচেয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? এখানে সবচেয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় উপাত্ত সংগ্রহ করতে গিয়ে, কারণ সেখানে প্রত্যেকটা ব্যক্তির কাছে শুনে শুনে তোমাকে উপাত্ত কষ্ট করে সংগ্রহ করতে হয়। তো এটাই তোমরা এখানে লিখবা। এখানে উপাত্ত সংগ্রহ করতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, কারণ আমি নিজে তথ্যগুলো সংরক্ষণ করেছি। নিজে তথ্যগুলো সংগ্রহ করেছি। এরপরে উপাত্তের উপস্থাপন, প্রেজেন্টেশন অফ ডাটার, উপাত্তের উপস্থাপন। এখানে 10.1 একটি দুটো চিত্র লক্ষ্য করো। এখানে প্রথম চিত্র, এখানে যেটা ভূমির সাথে লেগে আছে এটাকে বলা হয় ভূমি, এবং যেটা উপরে ভূমি সমান্তরাল এটাকে বলা হয় লম্ব, অর্থাৎ এটা হলো ভূমি অক্ষ আর এটা হলো লম্ব অক্ষ। এই দুইটা অক্ষ, একটা হলো ভূমি অক্ষ আর একটা হলো লম্ব অক্ষ। তো ভূমি অক্ষে এখানে ওভার দেওয়া হয়েছে এবং লম্ব অক্ষে রান নির্দেশ করা হয়েছে, অর্থাৎ প্রথম ওভার 1, এখানে রান হয়েছে 2, ওভার 2, ওভার এখানে হয়েছে 1। এরপরে তৃতীয় ওভার হয়েছে 8 রান, চতুর্থ ওভার হয়েছে 9 রান, পঞ্চম ওভার হয়েছে 4 রান, ষষ্ঠ ওভার হয়েছে 5 রান, এভাবে এগুলো 10 ওভার পর্যন্ত দেওয়া আছে। এই চিত্রটা থেকে এটা আমরা বুঝলাম, চিত্রটাকে আয়তলেখ বলা হয়। এরপরে দেখো পরবর্তী চিত্র দেখো, এখানে ওভার দেওয়া আছে এবং রান দেওয়া আছে, দুইটা দেশের ভিতরে কম্পেয়ার করা হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, দুইটা দেশের মধ্যে তুলনা করা হয়েছে ক্রিকেট খেলার। যেখানে খেয়াল করো এটা সবুজটা হলো বাংলাদেশের এবং শ্রীলঙ্কা হলো, এখানে যে বেগুনি কালার দেওয়া আছে এটা হলো শ্রীলঙ্কা। তো এখানে সব দিক থেকে রানের দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে এগিয়ে আছে, বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে রানের দিক থেকে এগিয়ে আছে, এটাই হলো এখানে চিত্র বলছে। তো চিত্র দুইটার ব্যাখ্যা এখানে আমাদের দিতে বলছে, এখান থেকে চিত্রের ব্যাখ্যাটা তোমরা দাও। তো দেখো আমি চিত্রের ব্যাখ্যাটা এখানে লিখে রেখেছি, দুইটা চিত্র। এখানে ক চিত্রে ভূমি অক্ষ বরাবর ওভার, যে ভূমি অক্ষ বরাবর ওভার ও লম্ব অক্ষে রান দেখানো হয়েছে, যেখানে 10 ওভারের প্রতি ওভারকে, এই যে এখানে 10টা ওভার দেওয়া আছে, প্রতি ওভারকে কত রান করেছে, প্রতি ওভারে কে কত রান করেছে তা দেখানো হয়েছে। এছাড়া সর্বোচ্চ সর্বনিম্ন দেওয়া আছে, এখানে কিন্তু সর্বনিম্ন হলো 1,
এবং সর্বোচ্চ 10, সর্বোচ্চ সর্বনিম্ন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা রানগুলো যোগ করে মোট রানও পেতে পারি। এখান থেকে তোমরা মোট রানগুলো সহজে পেতে পারো রানগুলো যোগ করে। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এখানে চিত্র খ, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার কোন খেলার 50 ওভারে তুলনামূলক রান দেখানো হয়েছে। এখান থেকে কোন দল কত রান করেছে, কত উইকেট করেছে তা এখান থেকে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ দুইটা দলের ভিতরে দেখানো হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। আমরা জেনেছি সংগৃহীত উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে এদের সম্পর্কে জানা এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মানে উপাত্তগুলোকে যদি সারণীভুক্ত করা হয় সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ হয়। এই সারণীভুক্ত উপাত্তসমূহ যদি লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তবে তা বোঝাতে সহজ হয়, তেমনি আরো চিত্র আকর্ষক হয়। মানে এগুলো যদি আমরা ছকের মাধ্যমে, লেখচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি, এটা দেখতে আরো সুন্দর হয়। এজন্য অবিন্যস্ত উপাত্তসমূহ সারণীভুক্ত করে ও লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা বহুল পরিচালিত এবং ব্যাপক ব্যবহৃত পদ্ধতি। আগের শ্রেণীতে স্তম্ভলেখ, রেখাচিত্র, আয়তলেখ, পায়চিত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এগুলো কিভাবে আঁকা যায় তা দেখানো হয়েছে। এবার গণসংখ্যা, বহুভুজ ও আজীব রেখা কিভাবে আঁকা হয় তা সেগুলো এখানে শেখানো হবে। তো প্রথমে কিভাবে আয়তলেখ আঁকতে হয় সেটা এখানে শেখানো হয়েছে, খেয়াল করো। এটা খুব মনোযোগ দিয়ে দেখবে। এখানে উপস্থিতির শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 8 থেকে 10 শিক্ষার্থীর সংখ্যা হলো 6 জন, 10 থেকে 12 এখানে হলো 16 জন, 12 থেকে 14 এখানে 24 জন, 14 থেকে 16 এটা হলো 34 জন, 16 থেকে 18 এটা 12 জন, 18 থেকে 20 এটা হলো 8 জন। তো এখানে চিত্রটা বিভিন্ন রকম হতে পারে, এক একজনের চিত্র এক এক রকম হবে, তোমরা এটা খেয়াল রাখবা। আমরা দুইটা অক্ষ নেব, ভূমি অক্ষ, এটা ভূমি অক্ষে আমরা শ্রেণী ব্যাপ্তি নেব, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা ভূমি অক্ষে নেব। এবং শিক্ষার্থীর সংখ্যা এটা নেব হলো লম্ব অক্ষে, অর্থাৎ ভূমি অক্ষকে আমরা এক্স ধরবো এবং লম্ব অক্ষকে ওয়াই ধরবো। দুইটা অক্ষ, একটা হলো ভূমি সমান্তরাল, আরেকটা হলো ভূমি আরেকটা হলো ভূমি সমান্তরাল। এই দুইটা অক্ষ, নিচেরটাকে আমরা এক্স ধরছি ভূমিটাকে, এবং লম্বটাকে ধরছি ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো তোমরা এই যে ঘরগুলো এখানে দেখতে পাচ্ছ, 5টা করে ঘর আছে। যখন তোমাদের গ্রাফটা ছোট হবে, অনেক সময় স্কুলে গ্রাফ অনেক সময় বড় দেয়, আবার অনেক সময় ছোট দেয়। যখন তোমাদের গ্রাফ ছোট দেবে তখন এক ঘরকে 2 একক ধরবা, মানে এক ঘরকে 2 ধরে করবা। আর এক ঘরকে 1 ধরে করা যাবে, 2 ঘরকে 1 ধরে করা যাবে, এটা তোমাদের ইচ্ছা। যেমন এখানে এগুলো তোমাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে তোমরা কেমন চিত্র চাও সেটার উপর ভিত্তি করে হবে। যেমন আমি একটু দেখাই দিচ্ছি, একটু এটা সবাই খেয়াল করো। প্রতি এক ঘরকে 2 একক ধরে, এখানে তোমাকে যখন 2 দিতে বলা হয়েছে তখন তুমি প্রতি এক ঘরকে 2 একক ধরতে হবে, তাহলে তোমার একটা ঘর হবে। এবার যদি তুমি প্রতি 2 ঘরকে 1 একক ধরছো, 2 ঘরকে 1 একক ধরছো, তখন তোমার 2 দিতে বলছে, মানে 2টা ঘর মিলে তুমি 1 ধরছো, তাহলে 2 একক দিতে বলছে, 1 2 3 4। এখানে তোমার 4টা ঘর করতে হবে, কারণ তুমি 2টা ঘর মিলে 1 ধরছো, আর এখানে একটা ঘর মিলে 2 ধরছিলে। এটা এককের, এটা তোমার নিজের কাছে। এবার যদি তুমি প্রতি এক ঘরকে 1 একক ধরো, তাহলে 2 ঘরের জন্য তোমাকে 2টা দিতে হবে। তো চিত্রটা তোমার ধরার কাছে হবে, চিত্রটা হবে তোমার ধরার কাছে। তো এখানে যেহেতু যে নিয়মে করছে আমি সেই নিয়মে বোঝাই দিচ্ছি। এখানে আমাদের রান শুরু হয়েছে 8 থেকে, তো আমরা তার আগে একটা সংখ্যা নেব, 8 এর আগে 6 এটা নেব, এবং এর পরে আর একটা সংখ্যা নেব যেন চিত্রটা মাঝামাঝি বরাবর হয়। এখান থেকে যদি তোমরা 8 নিয়ে শুরু করো তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। তো এরপরে তোমরা আগে একটা নেবে এবং পরে একটা সংখ্যা নেবে। এখানে আমরা 6, এরপরে 8 10 12 14 16 18 20 22 একটা করে ঘর বেশি নিচ্ছি। এবং এখানে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে কেন, মানে আমরা কিন্তু 0 থেকে 1 2 3 এভাবে শুরু করি, কিন্তু এখানে যেহেতু 6 দিয়ে শুরু হয়েছে, ভাঙা চিহ্নটা দেওয়ার অর্থ হলো যে 6 এর আগে, অর্থাৎ 0 থেকে পরবর্তী সংখ্যাগুলো এখন এর ভিতরে আছে, এজন্য এটা বোঝানোর জন্য ভাঙা চিহ্ন দেওয়া হয় এটা করার সময়। তো প্রথমে এক্স অক্ষে বরাবর ক্ষুদ্রতম বর্গের 5টি বাহুর দৈর্ঘ্যকে 2 একক নিয়ে এই যে প্রতি 2 ঘর মিলে আমরা 1 একক ধরছি, 2 ঘর মিলে 1 একক ধরছি। সুতরাং এটা দেখো 1 2 3 4 5, 5টাকে 10 ধরা হয়েছে, মানে প্রত্যেকটা 2 ঘর মিলে 1 ধরা হয়েছে, একটা একক ধরা হয়েছে। যেহেতু 0 থেকে শুরু করে 8 পর্যন্ত শুরু করে এক্স অক্ষ আনুভূমিক রেখা পরবর্তী ঘরগুলো আছে,
মানে এর পরবর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। অক্ষে বরাবর ক্ষুদ্রতম বর্গের 5টি বাহুর দৈর্ঘ্য সমান 10 একক ধরা হয়েছে, মানে এখানে 5টি সমান 10 একক ধরা হয়েছে। গণসংখ্যা নিয়ে পাশের ছবির মতো কতগুলো পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্র অঙ্কন করা হলো, যেখানে আয়তলেখগুলোর প্রস্থ, সারণী, ব্যবধান এবং উচ্চতা অনুরূপ গণসংখ্যা। তো এটা দেখো 8 থেকে 10, এখানে আমরা শিক্ষার্থীর সংখ্যা পাচ্ছি 6। তো যেহেতু আমরা 2 ঘর মিলে 1 ধরছি, তাহলে আমাদের 6 হবে কোন ঘর? 3টা ঘর নিতে হবে, এখানে 3টা ঘর মিলে হবে 6, কারণ আমরা 2টা ঘর মিলে 1 ধরছি। এরপরে হলো 16কে অর্ধেক করতে হবে। 16কে অর্ধেক করলে কত হবে? 8। তাহলে 16কে অর্ধেক করলে হবে 8 ঘর। এখানে আমরা 5 আর এখানে 3 নেব, 8 মিলে হয়েছে 16। এই ঘরগুলো গুনে দেবে তোমরা, আর এখানে যেহেতু দিয়ে রাখছো সুতরাং এইটা দেখে তোমরা দেবে। এরপরে হলো 24, তো এখানে এটা হলো 24, 20 এখান থেকে আমরা 2 ঘর নেব, তাহলে 4 হবে 24। এরপরে হলো 34, তাহলে আমরা 30 আর এখান থেকে আর 2 ঘর নেব, তাহলে 34 হবে। এরপরে 12, এই পর্যন্ত 10, তা এখান থেকে আর 1 ঘর নেবে, তাহলে হবে 12। 8 ঘর এ পর্যন্ত 10, তাহলে এখান থেকে 1 ঘর কম নেবে, 10 হবে। অর্থাৎ আমরা দেখো এখানে 5টা ঘরকে 10 ধরছি আর 5টা ঘরকে 20 ধরছি, মানে 5টা বসতো, মানে 1 ঘরকে 2 একক ধরছি। এভাবে আমরা আয়তলেখ অঙ্কন করে ফেললাম। তো আমরা এবারে একক কাজগুলো দেখব। এখানে 213 পৃষ্ঠা আমাদের 2টা একক কাজ দেওয়া হয়েছে আয়তলেখের উপরে। আমরা একক কাজ 2টা সমাধান করব, একটা হলো একক কাজ আর একটা হলো দলগত কাজ, অর্থাৎ তোমাদের দলগতভাবে কাজটি করতে হবে। তো চলো আমরা একটু দেখি। এখানে আয়তলেখের ব্যবহার বলছে, নিজের ভাষায় তোমার সহপাঠীকে ব্যাখ্যা করো আয়তলেখ কি। আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি? তো দেখো আমাদের বলছে যে নিজের ভাষায় ব্যাখ্যা করো আয়তলেখটা কি, সেটা আমরা নিজের ভাষায় আমাদের ব্যাখ্যা করতে বলছে। অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী লেখচিত্রকে আয়তলেখ বলা হয়। মানে অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী আমরা অবিচ্ছিন্ন থাকে সেগুলোকে আমরা অবিচ্ছিন্নভাবে থেকে সেগুলোকে আমরা সারণীভুক্ত করি, এরপরে লেখচিত্রের মাধ্যমে তাকে ফুটিয়ে তুলি, এটাকে মূলত আয়তলেখ বলে। এটা আমরা নিজের ভাষায় তোমাদের লিখতে বলছে, অবিচ্ছিন্ন গণসংখ্যা সারণী লেখচিত্রকে আয়তলেখ বলে, এটুকুই লিখে দেবে। এটা কিন্তু অবিচ্ছিন্ন থাকে, অর্থাৎ মনে করো যে তুমি 100 জনের একটা তথ্য নিয়েছো, তো 100 জনের তথ্যের ভিতরে তোমার সবকিছু কিন্তু অবিচ্ছিন্ন ছিল, এরপরে তুমি এগুলো তালিকাভুক্ত করছো, সারণীভুক্ত করছো, এবং সারণীকে যখন তুমি লেখচিত্রের রূপ দিয়েছো, এটা হলো আয়তলেখ। তো একক কাজ যেটা বলছিল সেটা তোমরা এরকম লিখবে। এরপরে দেখো আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি, লিখবে আমরা অবিন্যস্ত উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি। আমরা অবিন্যস্ত উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি। আমরা অবিন্যস্ত উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি। অবিন্যস্ত হবে অবিন্যস্ত উপাত্তের জন্য আয়তলেখ ব্যবহার করি। এরপরে কাজটা দেখো, দলগত কাজ। প্রত্যেক দল নিজ শ্রেণী বিন্যস্ত উপাত্তগুলোকে ব্যবহার করে আয়তলেখ আঁকো। তো এটা বোঝার জন্য আমি বলছিলাম প্রথমে আমরা একটা কাজ দেওয়া ছিল, কাজটা আমরা কিন্তু করি নাই। প্রথমে আমরা কাজটি আগে করে নিই। এখানে বলছে যে দেখো 209 পৃষ্ঠা আমরা এটা প্রথমে করার কথা ছিল, কিন্তু আমি প্রথমে দেখাই রে, এটা প্রত্যেক দল নিজের সংগ্রহ করা বিন্যস্ত উপাত্তগুলোকে সারণীভুক্ত করে বিন্যস্ত করো। তো সারণীভুক্ত করতে বলছে। দেখো আমাদের দলের সংখ্যা কিন্তু এখানে দিয়েছিল যে এক একটা দল আমাদের নামকরণ করে দেবে টিচার, সেখান থেকে আমরা একটা তথ্য সংগ্রহ করব এবং তারপরে সেটা সারণীভুক্ত করব। তো তোমরা ইচ্ছা মতো নিতে পারো, আমি টিচার যেটা দেবে সেটা করবা। আমি একটা নিয়েছি। তো আমি যেটা সমাধান করেছি সেটা হলো টগর দলের। এখানে বলছে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী গত 1 মাসের উপস্থিতির সংখ্যা এটা আমরা বের করি, উপাত্তগুলো সংগ্রহ করি। তো এগুলো তোমরা সংগ্রহ করবে তোমাদের বিদ্যালয় থেকে। দলগত কাজ 213 পৃষ্ঠা, টগর দলের নাম টগর দলের কাজটা আমি করে দিচ্ছি। তো মনে করো যে অষ্টম শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর শ্রেণীতে উপস্থিতির সংখ্যা,
মানে 50 জন ছাত্রছাত্রী আছে, আমরা তাদের উপস্থিতি সংখ্যা দেখি। দেখো 15 দিন, 16 দিন, 18 দিন, 7 দিন, 10 দিন এভাবে কিন্তু আসছে। এক একজন এক এক দিন করে আসছে, প্রত্যেকের দিন সংখ্যা কিন্তু একই নয়। এভাবে আমরা যখন এটা সংগ্রহ করছি, এটা যখন আমরা কালেক্ট করছি, তখন উপাত্তগুলো কিন্তু সাজানো নেই, উপাত্তগুলো হলো অবিন্যস্তভাবে রয়েছে, এটা আমাদের সারণীভুক্ত করতে হবে। তো আমি বলছিলাম কি, সারণীভুক্ত করার সময় আমাদের পরিসর নির্ণয় করতে হবে এবং শ্রেণী সংখ্যা, প্রথমে পরিসর এবং পরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। তো পরিসর হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা তার সাথে যোগ 1। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা আমরা পেয়েছি 23, এর সর্বনিম্ন সংখ্যা হলো আছে 4। তো এই দুইটা আমরা বিয়োগ করলে পাচ্ছি 19 এবং তার সাথে 1 যোগ করলে 20 হচ্ছে। তো এই পরিসর আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এরপরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হলো পরিসর শ্রেণীব্যাপ্তি, পরিসর আপন শ্রেণীব্যাপ্তি। তো এখানে পরিসর আমরা পেয়েছি 20 এবং শ্রেণীব্যাপ্তি মানে কি, শ্রেণী ব্যবধান, মানে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীর যে ব্যবধানটা আছে এটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি। তো এটা তোমরা বিভিন্নভাবে ধরতে পারো। আমি এখানে শ্রেণীব্যাপ্তি 4 ধরেছি, কেউ ইচ্ছা করলে 2 ধরতে পারো, 5 ধরতে পারো। আর প্রশ্নে যদি বলে দেয় শ্রেণী, তখন সে প্রশ্নে বলা অনুযায়ী যেটা বলবে সে অনুযায়ী করবে। তো দেখো এখানে আমাদের যেহেতু 4 বলছে, 4 বলিনি, আমরা 4 ধরছি। 4 ধরে আমরা সামনেটি সমাধান করার চেষ্টা করব। তো যখন 4 ধরবা তখন 4 এটা ভাগ করলে আমরা 5 পাচ্ছি, অর্থাৎ আমাদের শ্রেণী সংখ্যা বের হয়েছে 5টা শ্রেণী আমাদের রাখতে হবে। তো শ্রেণী সংখ্যা যা বেরোবে তার থেকে আমরা 2টা ঘর সবসময় বেশি নেব। কিসের জন্য বেশি নেব? কারণ আমাদের প্রথম ঘরে যে বিবরণগুলো লিখতে হবে এবং শেষের ঘরে মোট টোটাল ফেলাতে হবে, এজন্য আমরা 2টা ঘর বেশি নেব। যদি 5 হয় শ্রেণী সংখ্যা, আমরা ঘর নেব 7টা। যদি শ্রেণী সংখ্যা 8 হয় আমরা ঘর নেব 10টা, অর্থাৎ উপরে একটা নিচে একটা, 2টা ঘর সবসময় বেশি নিতে হয়। তো আমরা সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করব। সর্বনিম্ন সংখ্যা হলো 4, এখান থেকে আমরা ধরছি হলো 4। তাহলে 4 থেকে 4 গেলে আমরা 8 পাচ্ছি, 8। এবং এরপরে আমরা 8 থেকে 12, এভাবে 4 করে আমরা যাচ্ছি কত, সর্বোচ্চ হলো আমাদের 23, এজন্য আমরা 24 পর্যন্ত গিয়েছি। এরপরে আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমরা কি করবা, একটা একটা করে ধরবা। এই যে 15, এটা কেটে দিবা। 15 আছে কোন ঘরে? 15 আছে এই যে এই ঘরে 15। এভাবে একটা একটা করে দাগ দিয়ে যাবে, এগুলো সময় লাগবে যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, এজন্য আমি এটা করে রেখেছি। আর এই কাজটা তোমাদের নিজেদের দলের কাজ, এটা দেখে লিখবে এমনটা না, আমি বোঝানোর জন্য করার চেষ্টা করেছি। তো এভাবে ট্যালি চিহ্নগুলো দেওয়ার পরে গণসংখ্যা এখানে সব গুণে ফেলাবে এবং মোট করে টোটাল করে দেবে। তো এটাই ছিল আমাদের কাজ, 209 পৃষ্ঠার দলগত কাজ। এরপরে আমরা এই যে কাজটা করছি এইখান থেকে আমাদের লেখচিত্র আঁকতে হবে। দেখো এখানে বলছে প্রত্যেক দল নিজের বিন্যস্ত উপাত্তগুলো ব্যবহার করে আয়তলেখ অঙ্কন করো। মানে প্রত্যেক দল যে দলের যে কাজটা করবে তা থেকে একটা আয়তলেখ আঁকতে হবে। তো আমরা যেহেতু টগর দলে এটা করছি, তো এখান থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো দেখো এখানে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি, একটা গ্রাফ পেপার নেবে প্রথমে। এখানে যে কোনো একটা বিন্দু তুমি সিলেক্ট করে নেবে। আমরা যে কোনো একটা বিন্দু সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা 2টা অক্ষ নেব, একটা হলো ভূমি, ভূমি অক্ষে এটাকে আমরা এক্স অক্ষ ধরবো, এটা হলো এক্স অক্ষ। এরপরে আমরা লম্ব নেব, এটা হলো অয় অক্ষ। এক্স অক্ষ এবং অয় অক্ষ, আমি যেহেতু স্কেল ব্যবহার করছি না, হাত দিয়ে করছি, একটু সমস্যা হতে পারে। তো আমরা এক্স অক্ষ এবং অয় অক্ষ নেব। তো এখানে দেখো আমাদের শুরু হয়েছে 4 থেকে আমাদের শুরু হয়েছে গণনা। এখানে 4 থেকে 8 এভাবে আমাদের শুরু হয়েছে। তো আমরা প্রথমে 4 দেব। প্রথমে একটা ঘর তোমরা ফাঁকা রাখবে, 4, তারপরে 8, 12, তারপরে হলো 16, 20, তারপরে হলো 24, এরপরে 24। তো আমাদের সর্বোচ্চ ছিল 4 এবং সর্বনিম্ন ছিল 4 এবং সর্বোচ্চ ছিল 24, এজন্য আমরা এটা নিয়েছি। এবার আমরা গণসংখ্যাগুলো দেখব, শুধু গণসংখ্যাগুলো দেখে আমরা এটা বসাই দেব। তো দেখো আমরা এখানে প্রতি ঘরকে 1 একক ধরবো। তাহলে প্রথম ঘরে আছে 9, এগুলো তোমরা দিয়ে রাখবে। এটা হলো 5 ঘর, এটা হলো 10তম ঘর, এটা হলো 15তম ঘর, এটা হলো 20তম ঘর, এটা হলো 24তম ঘর, 25তম ঘর। যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ আছে
সর্বোচ্চ সংখ্যা হলো 15, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 15 হয়েছে। সুতরাং আমাদের 15 বেশি যাওয়ার প্রয়োজন নেই, এর ভিতরে আমরা রাখবো। তো এখানে আরেকটা কথা আছে যে তোমরা এখানে যেহেতু গণসংখ্যা কম কম আছে, এখানে তোমরা প্রতি 2 ঘর মিলে 1 ধরতে পারো, অর্থাৎ এইখানে 5 দিতে পারো, মানে 10টা ঘরকে তুমি 5 ধরছো, 20টা ঘরকে তুমি 10 ধরছো। এভাবে কমায় কমায় ধরলে তোমার চিত্রটা বড় হবে, আবার যদি ছোট করে ধরো তোমার চিত্রটা ছোট হবে। অর্থাৎ তুমি যেমনটা নেবে ঠিক তেমনটাই হবে তোমার চিত্র। তো এখানে একটা ভাঙা চিহ্ন ব্যবহার করতে হবে, এটাকে বলে ভাঙা চিহ্ন। এই ভাঙা চিহ্নটা কেন ব্যবহার করে? শূন্য থেকে পরবর্তী যে 4, শূন্য এখান থেকে যেহেতু আমরা 4 থেকে শুরু করছি, তো 4-এর আগে কি কোনো সংখ্যা নেই? 4-এর আগে আছে 3, 2, 1 এগুলো আছে, তো শূন্য থেকে বাকি সংখ্যাগুলো আছে, এটা বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন। তো প্রথম ঘরে আমাদের গণসংখ্যা হলো 9, তো এটা হলো 5, আর 5 থেকে এই পর্যন্ত যাব, এটা হলো 9। এরপরে আমাদের গণসংখ্যা হলো 5, তারপরে হলো 5, তারপরে গণসংখ্যা হলো 10, এখান থেকে 10 2 ঘর নেব, 10, তারপরে গণসংখ্যা হলো 15, এরপরে গণসংখ্যা হলো 11, তো এটা হলো 10, আর এখান থেকে 1 নেব, 11। এই কিন্তু আমাদের আয়তলেখ হয়ে গেছে। এটা একটু তোমরা পেন্সিল দিয়ে এ করে দেবে, এটাই হলো আমাদের আয়তলেখ। এরপরে আমাদের এটার ব্যাখ্যা দিতে হবে, যে তুমি কি লিখছো সেটা ব্যাখ্যা আকারে তোমাকে বুঝিয়ে দিতে হবে। আমরা এখানে যা লিখছি সেটাই ব্যাখ্যা দেব। তোমরা চিত্রে যেটা করেছো সেটা এখানে একটু ব্যাখ্যা দিয়ে লিখবে। প্রথমে এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি এককে প্রতি ঘরকে 1 একক ধরছি, অর্থাৎ প্রতি এক ঘরকে আমরা 1 একক ধরছি, এক্স অক্ষে প্রতি এক ঘরকে আমরা 1 একক ধরছি। এরপরে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে আমরা 1 একক ধরছি, আয়তলে কাকা হয়েছে। মানে এক্স অক্ষে 1 একক ধরে এবং ওয়াই অক্ষে 1 একক ধরে প্রত্যেকটা চিত্রের ব্যাখ্যাই এরকম হবে। যেহেতু 0 থেকে শুরু না করে আমরা 4 থেকে শুরু করেছি, দেখো আমরা এখান থেকে 0 থেকে শুরু না করে 4 থেকে এই যে আয়তলে কাকা শুরু করছি, 4 থেকে শুরু করছি হয়েছে, তাই এক্স অক্ষে পরবর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা, যে এটুকুই লিখবা, এটুকু লিখলে হয়ে যাবে। এটা তোমাদের কাজ ছিল, তোমাদের যে দল দেয় সেই দল তথ্য অনুযায়ী তোমরা এটা করবা। তো এখানে এটাই ছিল তোমাদের কাজ। আমরা পরবর্তী ক্লাসে অন্য অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।